ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রথমে কয়েকটি বিশেষ ঘোষণার কথা এই সৎকথায় শুভচিন্তন অনুধ্যানে নিবেদন করব এবং তারপর আজকের মূল যে অনুধ্যান, যে শুভ চিন্তা সকালবেলার প্রভাতী এই অনুষ্ঠানে আমরা অনুধ্যান করব। সত্যি সত্যি সকালবেলায় ঈশ্বরের কথা শুনলে, ভগবানের কথা শুনলে, বিশেষ করে ঠাকুর মা স্বামীজির কথা শুনলে, মহাজনদের কথা শুনলে, সাধু মহারাজদের, মহাপুরুষদের কথা শুনলে মনটাই যেন অন্যরকম হয়ে যায়। সারাটা দিন যেন আমাদের একটা এটি রিচার্জেবল পাওয়ার হাউসের মতন দৈনন্দিন জীবনে চলার একটা শক্তি যোগায়। কিন্তু আমাদের এই বিশেষ ঘোষণা করতে হচ্ছে সকলের জ্ঞাতার্থে। আপনারা সকলেই জানেন, আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র হাওড়ার অনুন্নত দরিদ্র মেয়েদের নিয়ে কাজ করছে। আমাদের অনেক স্বাদ রয়েছে, কিন্তু সাধ্য নেই। এই 2-3 মাসের ছোট্ট প্রতিষ্ঠানের পাশে যদি প্রতি মাসে আপনারা বিন্দু বিন্দু করে একটু সেবা পূজা পাঠান, সেবা অর্ঘ্য পাঠান, তাহলে আমরা এই বিন্দু বিন্দু সেবা অর্ঘ্য দিয়ে হয়তো আমাদের স্বাদ এবং সাধ্যের একটা সমতা বজায় রাখতে পারব। 10 জন মেয়ের জন্য আমাদের আশু প্রয়োজন হাওড়া অঞ্চলের একটি বাড়ি বা ফ্ল্যাট। সেটি 1 কামরা 2 কামরার হতে পারে। যদি কোনো সহৃদয় ভক্তজন ব্যবহার করার অনুমতি দেন বা কোনোভাবে দানপত্র করেন বা বিক্রি করেন, তাহলে আমরা সেটি ভাবতে পারি। দ্বিতীয় আমাদের বিশেষ ঘোষণা, আগামী 26শে জুলাই অভেদানন্দ কনভেনশন সেন্টার বেলুড় মঠে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ভক্ত সম্মেলনে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী মহারাজরা এবং গৃহী বক্তারাও উপস্থিত থাকবেন। আপনারা এই অনুষ্ঠানের প্রবেশপত্র সংগ্রহ করবেন। পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপনের অনেক দিন, অনেক বছর পরে আমরা একটি শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্ত সম্মেলনের আয়োজন করেছি। পূজ্যপাত মহারাজকে উৎসর্গ করে স্বামী বিবেকানন্দের বাড়িতে আগামী 16ই আগস্ট। সেই দিনেও মাত্র 300 টাকার বিনিময়ে অনলাইনে আপনার প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন এবং মহারাজের জন্য আপনাদের লেখা পাঠাতে পারেন। একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগে আমরা ব্রতী হয়েছি। আর চতুর্থ, যেটি খুব গুরুত্বপূর্ণ ঘোষণা, যে 8ই জুন থেকে 15ই জুন কলকাতার পাথুরিয়া ঘাটায় যদুলাল মল্লিকের বাড়িতে মা সিংহবাহিনী দেবী অবস্থান করবেন। আপনারা জানেন, ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই যদুলাল মল্লিকের বাড়িতে গিয়েছিলেন এবং মা সিংহবাহিনীকে দর্শন করে তিনি একেবারে ভাবস্থ হয়েছিলেন, সমাধিস্থ হয়েছিলেন। সেই সোনালি আভায় আলোকোজ্জ্বল বিচ্ছুরণে মা সিংহবাহিনীকে দর্শন করা একটা দুর্লভ সুযোগ। কারণ এটি প্রায় 9 বছর অন্তর অন্তর এই 7-8 দিনের জন্য বংশধররা বা সেবায়িতরা পালা হিসাবে পান। তারপরে কলকাতারই বিভিন্ন পর্যায়ক্রমে বা দূরের তার বংশধরদের মধ্যে মা সিংহবাহিনী সেবা পেতে যান। এটি সুযোগ আমাদের কাছে এবছর যদুলাল মল্লিকের গৃহে মা সিংহবাহিনীকে দর্শন করা। আপনারা তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই সব ক্ষেত্রেই 9432202175 এই ফোন নম্বরে। আর যারা দক্ষিণ কলকাতা, হাজরা, কালীঘাট বা ওই দিকে থাকেন, তাদের জন্য আগামী শনিবার 13ই জুন সুজাতা স্মৃতি সদনে রয়েছে একটি ভক্ত সম্মেলন। সেই ভক্ত সম্মেলনেও মাত্র 200 টাকার প্রবেশপত্র আপনারা যোগাযোগ করতে পারেন এবং প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন। আজকে আমরা স্মরণ করব স্বামী বিবেকানন্দের জীবনে অনেক বিদেশিনীরা এসেছিলেন, অনেক রমণীরা এসেছিলেন। তাদের মধ্যে একজনের কথা, মেরি ক্যারোলিন ফাঙ্ক। আমরা জানি যে রমণী হচ্ছে ঈশ্বরের এক অভিনব সৃষ্টি। রমণীর পছন্দ তার
চিন্তন, আকাঙ্ক্ষা, তার লেগে থাকার ক্ষমতা এবং সবার ওপর তার পারাপারের দৃষ্টির তীক্ষ্ণতা এবং গভীরতা তাকে করে তুলেছে অনন্যা। দেবতা কেমন তারা জানেন না। সিস্টার ক্রিস্টিন দীর্ঘ পথ অতিক্রম করে 1000 আইল্যান্ড পার্কে এসে স্বামীজিকে বলেছিলেন, আমরা আপনার কাছে এসেছি, যদি যীশুখ্রিস্ট এ ধরায় থাকতেন তার কাছে শিক্ষার যে আকাঙ্ক্ষা নিয়ে যেতাম সেই আকাঙ্ক্ষা নিয়ে। অ্যালিস মিড হ্যান্সব্রো তাকে না দেখে শুধু তার কর্মযোগ এবং রাজযোগ পড়ে চোখ বুজে মনে মনে আঁকতে চেয়েছিলেন স্বামীজির প্রতিকৃতিকে। ভেবেছিলেন এমন অপরূপ চিন্তনধারা সেই মানুষটি দেখতে কেমন হবে, নিশ্চয়ই খুব সুন্দর। স্বামীজির রূপ, গুণ, প্রখরতা, বাগ্মিতা ও তেজোদ্দীপ্ত ব্যক্তিত্ব প্রবলভাবে আকর্ষিত করেছে রমণীদের, টেনেছে চৌম্বকীয় টানে। বাকরুদ্ধ হয়ে তাঁরা দেখেছেন সেই মানুষটিকে, যাকে বা যার মতন আগে কখনো দেখেননি বা ভবিষ্যতেও হয়তো কোনো দিন দেখবেন না। স্বামীজির দক্ষিণ ভারতীয় বন্ধু আলাসিঙ্গা পেরুমল দৌড়ে দৌড়ে ভিক্ষা করেছিলেন এবং সেই ভিক্ষা করেছিলেন করে 3000 টাকা সংগ্রহ করে থমাস কুককে দিয়ে স্বামীজির বিদেশ যাত্রার ব্যবস্থা করেছিলেন। স্বামীজি সেই অল্প অর্থ নিয়ে আমেরিকায় পৌঁছন। সেখানে পৌঁছানোর পর আলাসিঙ্গা তাকে আরও 1000 টাকা সংগ্রহ করে পাঠিয়েছিলেন। কিন্তু আমেরিকার মতন উন্নত দেশে সেটা এমন কিছুই নয়। তবু বিবেকানন্দ এগিয়ে গিয়েছিলেন আমেরিকায়, কারণ সাহায্যের পর সাহায্য এসেছিল রমণী মহল থেকে। মুগ্ধ নিঃস্বার্থ ধারায় তারা গৃহ দিয়েছেন, অন্ন দিয়েছেন, অর্থ দিয়েছেন, আপনাত্বের পরশে ভরিয়ে দিয়েছেন তাকে এবং পরিচয় করিয়ে দিয়েছেন তাদের পরিচিত অপরিচিত সুধী মহলে। মাতৃবৎসল স্বামীজি অভিভূত হয়ে তাদের মা বলে ডেকেছেন। সেই আরম্ভ কাতারে কাতারে রমণীরা এসেছেন স্বামীজির সংস্পর্শে তার দেবতুল্য চৌম্বকীয় ব্যক্তিত্বের টানে। শিকাগো ধর্মসভায় তার বক্তৃতা শেষে অজস্র রমণীরা তাকে ঘিরে ধরেছিলেন। মিসেস ব্লজেট সেদিন উপস্থিত ছিলেন। তিনি সেই ঘটনার বিবৃতি দিতে গিয়ে এক জায়গায় বলেছেন, সেদিন বক্তৃতা শেষে চারিপাশ থেকে অজস্র রমণীরা বেঞ্চ চেয়ার ঠেলে হুড়মুড় করে ধেয়ে চলেছিল তাঁর দিকে। তাই দেখে আমি মনে মনে বললাম, পুত্র আমার, তুমি যদি এই আক্রমণকে আটকাতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিই দেবতা। বাস্তবিক রূপে স্বামীজির ঐশী শক্তি, ক্ষমতা, অপরূপ বাচনভঙ্গি, জ্ঞান, অনন্য সাধারণ ব্যক্তিত্ব তাকে করেছিল জগৎ বিখ্যাত। সেই জগৎ বিখ্যাত বিবেকানন্দের কাছে এক বর্ষণমুখর সন্ধ্যায় সেন্ট লরেন্সের তীরের কুটিরে 2 আগন্তুকারের আগমন ঘটেছিল। তারা ডাক পেয়েছিল দিব্য পুরুষের দুয়ার থেকে। দীর্ঘ 700 মাইলের পথ অতিক্রম করে 2 রমণী এসেছিলেন অঝোর বর্ষা এবং অপরিচিত পথের বাঁক অতিক্রম করে। বহু দোকানে খোঁজ নিতে নিতে মিস ডাচারের কুটিরের হদিশ পেয়েছিলেন। মিস ক্যারোলিন ফ্যাঙ্ক তাঁর স্মৃতিচারণায় জানিয়েছেন, এমনই এক ঘোর বর্ষার রাতে তিনি তার বান্ধবী সিস্টার ক্রিস্টিনের সঙ্গে শুধু ডেট্রয়েট থেকে এসে পৌঁছেছিলেন ক্যালিফোর্নিয়ার 1000 আইল্যান্ড পার্কে। মিস ডাচারের কুটিরের ভেজা পিছল সিঁড়ি দিয়ে সাবধানে উঠে ওপরে তারা উঠেছিলেন। সামনে লণ্ঠন হাতে পথপ্রদর্শক ছিলেন। কিছুক্ষণ এভাবে ওঠার পর সেই ধ্বনি গুঞ্জরিত সুন্দর কণ্ঠস্বর মেঘমন্দ্রিত হয়। ফাঙ্কের হৃদয় ধ্বনি বেড়ে যায় দ্বিগুণ। মিস ডাচারের কাছে সংবাদ পেয়ে স্বামীজি নেমে আসেন, হাসি মুখে সম্বোধন করে বলেন, আমার ডেট্রয়েট ভালো লাগে, সেখানে আমার অনেক বন্ধুরা আছেন, তাই না? আশেপাশে হোটেল এবং গেস্ট হাউস থাকা সত্ত্বেও সকলের আগ্রহে তাদের ওই কটেজ হাউসেই থাকার ব্যবস্থা হয়। ধন্য হন ফাঙ্ক ও তার বান্ধবী সিস্টার ক্রিস্টিন। স্বামীজির অনন্য ব্যক্তিত্বের মধ্যে সবথেকে বড় ব্যাপার ছিল তার হৃদয়। তার হৃদয়ের প্রসারতা এবং আবেগের গভীরতাই তাকে বিশালতর করেছিল। বড়ই আবেগপ্রবণ মানুষ ছিলেন স্বামীজি। রসে বসে পূর্ণ শ্রীরামকৃষ্ণের যোগ্য শিষ্য। সেই আবেগপ্রবণ সম্মোহনী হৃদয়ের টানে বেশ কিছু শুদ্ধ আত্মা, স্বামীজির ভাষায় হৃদয় শ্রেষ্ঠ ভক্ত এসে জড়ো হয়েছিলেন। মেরি সি ফাং ছিলেন তাদের মধ্যেই একজন।
ডেট্রয়েটে থাকাকালীন স্বামীজির শেষ বক্তৃতা অভিভূত করেছিল এই ফাংকে। তিনি বলেছিলেন বিবেকানন্দ বিশাল জনতাকে বাকরুদ্ধ করে দিয়েছিলেন। তিনি সেদিন একটি দুর্দান্ত প্রভুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন। সেই রাতে প্রভুকে যেমন দেখেছিলাম এমন তার কখনো দেখিনি। তার মধ্যে সেদিন যে সৌন্দর্য ফুটে উঠেছিল তা অপার্থিব। মনে হচ্ছিল যেন আত্মা শরীরের বন্ধন ছেড়ে বেরিয়ে এসেছে। আর তখনই আমি সমাপ্তির পূর্ব ছায়া প্রথম দেখেছিলাম। স্বামীজি থাউজেন্ড আইল্যান্ড পার্কে একটা অধ্যাত্ম আনন্দের মধ্যে থাকতেন এবং সেই স্তরের অনন্য রূপের যে আভাস পাওয়া যেত এই ফাংকের প্রাণপূর্ণ স্মৃতিচারণের মধ্যে দিয়ে। অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিকেলবেলায় প্রায়ই স্বামীজি তার ছোট্ট শিষ্য শিষ্যাদের দলকে নিয়ে হাঁটতে বেরোতেন। ফুল, পাখি, পাথরের মতন যে কোনো দৃষ্টিগোচর সামান্য জিনিসের ওপরও তিনি বলতে পারতেন অনাবিলভাবে, এবং সেই বলার স্তরটা ধীরে ধীরে যেখানে পৌঁছত সেখানে জীবাত্মা পরমাত্মা মিলেমিশে একাকার হয়ে যেত। কারণ সব কিছুর মধ্যে তিনি দেবতার উপস্থিতিকে চেনাতেন, তাকে খুঁজে বার করার প্রেরণা জোগাতেন। আর একটা অদ্ভুত প্রাণবন্ত দিক ছিল, তিনি সকলের সাথে মজা করতেন, হাস্য কৌতুকে ভরিয়ে রাখতেন আর রাঁধতে পারতেন। স্বামীজি রেঁধেছেন এই শিষ্য শিষ্যাদের জন্য। মশলাযুক্ত রান্না খেয়ে চোখে জল আসতো ফাংকের, কিন্তু ঝাল লাগলেও মুখে তিনি বলবেন না। এই খাওয়া পর্বকে ঘিরে নানান মজা হতো। হাতে সাদা কাপড়ের ফেটটি বেঁধে ডাইনিং কারের ওয়েটারের নিখুঁত অনুকরণে স্বামীজি বলতেন, ডাইনিং কারের শেষ ডাক, ডিনার দেওয়া হয়েছে। উৎসুক শিষ্যরা তাড়াতাড়ি ছুটে এলে প্রত্যেকের কোনো না কোনো ছোটোখাটো বোকামি নিয়ে হাসাহাসি করতেন স্বামীজি। স্বামীজির কাছে শিষ্যত্ব পাওয়া ফাংক তার গুরুর প্রতি মুগ্ধ থাকতেন। এই অদ্ভুত মানুষটির বহু আচরণ মনে প্রশ্ন জাগাত। মিসেস ফাং তার স্বতঃস্ফূর্ত সরলতায় হঠাৎ এমন সব কথা জিজ্ঞাসা করতেন, স্বামীজি হেন মানুষকে অন্য কেউ বলতে সাহসী করতেন না। কিন্তু পরে যখন ফাং বুঝতেন তখন আর কোনো উপায় নেই। মজা করে বলতেন স্বামীজি, মিসেস ফাং আমায় বিশ্রাম দেয়, সে বড়ই বালো খিল্ল। শুনে গদগদ হতেন ফাং, কারণ এই অবুঝ সরলতাকে স্নেহ করতেন স্বামীজি। কিন্তু গণ্ডগোল সৃষ্টি করতেন অবুঝ মিসেস ফাং। একবারের ঘটনায় তিনি বলছেন যে একদিন স্বামীজি পবিত্র নারীর কথা বলতে আরম্ভ করেন এবং চলে আসেন সীতার প্রসঙ্গে। স্বামীজি অপূর্ব গল্প বলার ভঙ্গিমায় জীবন্ত হয়ে ওঠেন জানকী। ফাং ভাবেন পশ্চিমের কোনো সুন্দরী প্রলোভন উদ্রেককারী রমণী যদি স্বামীজি দেখতেন তো তার মনে কেমন ভাবনার উদ্রেক হতো। যেই না মনে আসা অমনি ঠিকমতো বুঝে ওঠার আগেই তিনি এই প্রশ্ন করে ফেললেন। স্বামীজি থামলেন, শান্ত সুন্দর স্থির চক্ষু মেলে ফাংকের দিকে তাকালেন এবং বললেন, যদি বিশ্বের সুন্দরতম রমণীও আমার দিকে অশালীন এবং অরমণীসুলভ দৃষ্টি নিয়ে চায় তো তখনই সে একটা কুৎসিত সবুজ ব্যাঙে পরিণত হবে, আর নিশ্চয়ই এমন ব্যাঙকে কেউ পছন্দ করবে না। ফাংদের আগমনের দিনটির মতন ওই থাউজেন্ড আইল্যান্ড পার্কের দিনগুলো কেটেছিল স্বপ্নাবিষ্ট রোমাঞ্চের মধ্যে দিয়ে। স্বামীজি একদিন সকলকে নিয়ে হাঁটতে বেরোলেন। যাওয়ার পথে তিনি কাঁচের ওপর কারুকার্য করে এমন একটি দোকানের তাঁবুতে ঢুকলেন এবং দোকানের লোকটির সঙ্গে নিচু স্বরে কিসব কথাবার্তা বললেন। ফেরার পথে সে স্বামীজিকে কিসব কাগজের মোড়ক দিল। সেদিন সকলেই স্বামীজির কাছ থেকে উপহার পেলেন। ফাং পেলেন একটা স্ফটিকের বল, যার উপর ফাংকের নাম দিয়ে বিবেকানন্দের উপহারের কথা খোদাই করা ছিল। উৎফুল্ল ফাং দেখে মজা পেলেন যে তার নামের উচ্চারণ ফাং কি লেখা ছিল, কিন্তু তিনি স্বামীজিকে কিছু বললেন না। তিনি জানতেন স্বামীজি কোনো দিন তার লিখিত নাম দেখেননি বলেই এটা হয়েছে। গুরুর দেয়া সমস্ত জিনিস তার কাছে যেন অমূল্য রত্নের মতন, কারণ স্বামীজি তাদের বলতেন, দ্য গুরু ইজ লাইক এ ক্রিস্টাল, হি রিফ্লেক্টস পারফেক্টলি দ্য কনসাসনেস of all who come to him. He thus understands how and in what way to help. এই যে গুরু আসেন হেল্প করার জন্য সচেতনভাবে, আমাদের প্রত্যেকের জীবনে ঠাকুর সেই গুরু সাহায্য করার জন্য এগিয়ে আসছেন, কিন্তু আমরা সেই সাহায্যটা নিতে পারছি না।
আমরা এই মানুষকে সেবা করার কথা ভুলে যাচ্ছি। দেখুন, আর্তপীড়িত মানুষকে হয়তো আমরা একবেলা খাবার দিতে পারি, কম্বল দিতে পারি, নতুন বস্ত্র দিতে পারি, অনেক কিছু প্রয়োজনীয় দরকারি জিনিস দিতে পারি, কিন্তু তাদের এই যে আমরা স্বয়ংক্রিয় করার চেষ্টা করছি, স্বনির্ভর করতে চেষ্টা করছি, সেলফ ডেভেলপ করার চেষ্টা করছি, তার জন্য আপনাদের কাছে আমাদের এই ভিক্ষা, এই মুষ্টি ভিক্ষা, যেখানে আপনারা এই বিবেকানন্দ কেন্দ্র, সেই জন্য স্বামীজির নামে এই কেন্দ্র, এই কেন্দ্রের মেয়েদের যদি পাশে যদি দাঁড়ান, কারণ ওই ঠাকুর এদের মধ্যে দিয়ে সেবা পেতে চান। ধীরে ধীরে যাবার দিন ঘনিয়ে এলো। স্বামীজি বললেন, এবার তো আমাদের দূরে সরে যাওয়ার দিন এগিয়ে এলো। মিসেস ফাং, তুমি না হয় আমায় একটি মজার গল্প বলো। সত্যি স্বামীজির থেকে দূরে চলে যাওয়ার দিন ঘনিয়ে আসছিল, কমে আসছিল সকালের ক্লাস। শেষ দিনটা ফাঙ্কের মনে গাঁথা হয়ে আছে। সকালে ক্লাস ছিল না। তিনি মিসেস ফাঙ্ক এবং সিস্টার ক্রিস্টিনকে নিয়ে হাঁটতে বেরোলেন। পাহাড়ি জঙ্গলে ঢাকা কিছু পথ পেরিয়ে অবশেষে একটা নিচু ডালপালার গাছের কাছে এসে থামলেন। কোনো কথার সূচনা না করে বললেন, এখন আমরা ধ্যান করব। বুদ্ধ যেমন বোধি বৃক্ষের নিচে করেছিলেন তেমনিভাবে। এই বলেই তিনি ধ্যানস্থ হলেন, নিথর হয়ে গেলেন। ওদিকে বজ্র বিদ্যুৎ যোগে বৃষ্টির সূচনা হলো। এখন আমরা মাঝে মধ্যে সেই বৃষ্টি পাচ্ছি, বজ্রবিদ্যুৎ পাচ্ছি। অসহায়া ফাঙ্ক কোনো উপায় না দেখে তার ছাতা খুলে ধরলেন ধ্যানস্থ স্বামীজির শিয়রে। তিনি নিশ্চল, তিনি নির্বিকার। কিছুক্ষণ পর দূরে কোলাহল শোনা গেল। ছাতাসহ অন্যান্য সঙ্গিনীরা ছুটে আসছিলেন স্বামীজিকে নিয়ে যাওয়ার জন্য। স্বামীজি চোখ মেলে চাইলেন, বললেন, মনে হচ্ছিল যেন আবার আমি কলকাতার বর্ষায় রয়েছি। বন্ধু ক্রিশ্চিয়ানের মতন ফ্যাঙ্কও যেতে চেয়েছিলেন ভারতে, স্বামীজির দেশের মানুষদের সেবা করবার জন্য, কিন্তু স্বামীজি তাকে বিরত করেছিলেন। বলেছিলেন, তুমি একজন গৃহবধূ, তুমি ডেট্রয়েটে ফিরে যাও ও তোমার স্বামী ও পরিবারের মধ্যে ঈশ্বরের সন্ধান করো। এখন তোমার এটাই উপযুক্ত পথ। চলে গেলেন ফাঙ্কের আরাধ্য বিবেকানন্দ। স্টিমারটা যতক্ষণ না বাঁক ঘুরল, ততক্ষণ তিনি হাসি মুখে ছেলে মানুষের মতন তার টুপি নাড়তে থাকলেন। আর এই অদ্ভুত বিদায় রীতি বাস্তবিকই নিয়ে এলো চিরবিদায় ফাঙ্কের জীবনে। বিবেকানন্দ জীবনে এই ফাঙ্ক এমন এক নারী, মেরি ক্যারোলিন ফ্যাঙ্ক, তিনি এসেছিলেন তার বন্ধুকে নিয়ে, সিস্টার ক্রিস্টিনকে নিয়ে, কিন্তু ফিরে গেলেন এক অপূর্ব অনুভূতি নিয়ে। স্বামীজির প্রতি তার ভক্তি, ভালোবাসা যেন তাকে স্মরণ করিয়ে দিল। তারা বুঝেছিলেন যে স্বামীজির মধ্যে দিয়েই সত্যিকারের ভারতবর্ষ তাদের কাছে উন্মোচিত হয়েছিলেন। সেখানে এই সনাতন ভারতবর্ষের মধ্যে সেই সৌম্যতা, সেই নির্লিপ্ততা, সেই আপনজনদের প্রতি কোমল স্নেহপূর্ণ ব্যবহারই ছিল আধ্যাত্মিকতা। সেই জন্য আমরা আজকে এটি স্মরণ করলাম। এবং একটি অসাধারণ গ্রন্থ রয়েছে বিবেকানন্দের জীবনে রমণী, চিরশ্রী বন্দ্যোপাধ্যায়, বিশিষ্টা লেখিকা বা বিশিষ্ট লেখিকা। তিনি অসাধারণভাবে এই লেখাগুলি অনবদ্যভাবে আমাদের কাছে উপহার দিয়েছেন। আমরা কিন্তু সেই আলোকে আমরা তাকে স্মরণ করলাম এবং অবশ্যই আমরা মাঝে মধ্যে চেষ্টা করব এই স্বামীজির জীবনে রমণীদের কথা অল্প অল্প করে স্মরণ মনন করার। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা